একটি ছোট্ট মেয়ে ছাদের উপর পড়াশোনা করছিল। তখন একজন খারাপ লোক তার দিকে খারাপ নজর দেয় আর তার সঙ্গে খারাপ কাজ করে তাকে মেরে ফেলে। আরেকটি জায়গায় একটা মেয়েকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় আর রাস্তায় তার সঙ্গে খারাপ কাজ করা হয়। আরেকটি মেয়েকে তার নিজের বয়ফ্রেন্ড জোর জবরদস্তি করে অন্য লোকের বিছানায় উঠতে বাধ্য করে। কিন্তু এই ঘটনার কয়েক ঘন্টা পরপরই সব দোষীরা মারা যেতে শুরু করে। কে মারছে তাদের কিছুই বোঝা যায় না। এমনকি যে পুলিশ এই কেস তদন্ত করে সেই পুলিশ অফিসারও মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে, কে মারছে, আর কারাই বা মেয়েদের সাথে এমন খারাপ আচরণ করছে, তা সমস্ত কিছু জানবো আজকের মুভির গল্পে। তো চলুন বন্ধুরা, শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা কিছু লোককে জঙ্গলে দেখতে পাই যারা কিছু খুঁজে চলেছে। কিছুক্ষণ পর তারা সেখানে একটি মৃতদেহ খুঁজে পায়, যার পাশে পুলিশের একটি মেয়ের আইডেন্টি কার্ড পায়। আর এর থেকে আমরা জানতে পারি যে সে একটি মেডিকেল কলেজের ছাত্রী। পুলিশ যখন মেয়েটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখে তখন জানতে পারে যে সেই মেয়েটি প্রায়শই একটি ছেলের সাথে কথা বলতো। সেই জন্য পুলিশ ওই ছেলেটিকে গ্রেপ্তার করে, যার নখ থেকে পাওয়া নমুনা মেয়েটির রক্তের সাথে মিলে যায়। মানে ওই ছেলেটি মেয়েটির সাথে খারাপ কাজ করে তাকে মেরে ফেলেছে। যখন এই ব্যাপারে ধর্মরাজ নামের এক পুলিশ ইন্সপেক্টর জানতে পারে তখন সে বলে যে যদি আমার হাতে ক্ষমতা থাকতো তবে আমি অপরাধীদের কোর্টে পেশ করার আগেই সরাসরি গুলি করে দিতাম। এরপর যখন ওই ছেলেটিকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানে হঠাৎ একটি হুডি পরা এক ব্যক্তি আসে, যার হাতে একটি স্প্রে ছিল। সে সেই স্প্রেটি ছেলেটির গোপনাঙ্গে স্প্রে করে দেয়, যার গন্ধে একটি কুকুর সেখানে আসে এবং এসেই তার মেন পার্টে খারাপভাবে কামড়ে দেয়। আর এই কারণে ছেলেটির মৃত্যু হয়ে যায়। যদিও সেই হুডি পরা লোকটি সেখানকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায়। আর যখন তারা সিসিটিভি চেক করছিল সেই সময় সেখানে সঞ্জু নামের একটি অটো চালককেও দেখতে পায়। আর সেই সিসিটিভিতে ধর্মরাজের সিনিয়র ইন্সপেক্টর হুডি পরা লোকটির হাতে একটি ব্রেসলেট দেখতে পায়। আর ওই রকমই ব্রেসলেট সঞ্জুর হাতেও দেখতে পায়। সেই জন্য সেই ইন্সপেক্টর ধর্মরাজকে তাকে গ্রেপ্তার করার জন্য বলে, যার ফলে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু কোর্টে এটা প্রমাণ করা যায় না যে সঞ্জুই ওই কাজ করেছে, কারণ সঞ্জুর হাতে যে ব্রেসলেট ছিল তাতে শ্রীরাম লেখা ছিল, আর যে ব্রেসলেটটি খুনির হাতে ছিল তাতে কিচ্ছু লেখা ছিল না। আর সঞ্জু কোর্টে উপস্থিত হয়েছিল এই কারণে যে তার অটোটি সে ভুল জায়গায় পার্কিং করেছিল আর তার জরিমানা দেওয়ার জন্য সে কোর্টে এসেছিল, যার রসিদ তার আইনজীবী বিচারককে দেখান। সেই জন্য প্রমাণের অভাবে বিচারক তাকে খালাস করে দেয়। আর এরপর আমরা জানতে পারি যে সঞ্জুর বোনের সাথেও এইরকমই কিছু ঘটেছিল, যার দেহ সঞ্জু মেডিকেল কলেজে দান করে দিয়েছিল, যাতে তার সাহায্যে ছাত্ররা সেটির উপর প্র্যাকটিক্যাল করে তাদের পড়াশোনা করতে পারে। এখন কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার পর সঞ্জু সেই মেডিকেল কলেজে যায় তার বোনের লাশকে দেখতে। কিছুক্ষণ দেখার পর সে চুপচাপ সেখান থেকে ফিরে আসে। একদিন সঞ্জুকে ইন্সপেক্টর ধর্মরাজ তার বোনের কেসের বিষয়ে পুলিশ স্টেশনে ডাকে এবং বলে যে তোমার বোনের যা কেস, এই ধরনের কেসে প্রায়শই কোনো পরিচিত লোকই জড়িত থাকে, যেমন বন্ধু বান্ধব, কাকা, মামা ইত্যাদি। তোমার কি কারোর উপর সন্দেহ আছে? এর জবাবে সঞ্জু বলে আমার আর কেউ নেই, আর আমার কারোর উপরে সন্দেহও নেই। ইন্সপেক্টর ধর্মরাজ তাকে জানায় যে তোমার বোনের দেহের কাছে যে রক্তের নমুনা পাওয়া গেছে তা ও নেগেটিভ, মানে যে তাকে মেরেছে তার রক্তের গ্রুপ ওইটা, কিন্তু আমরা আশেপাশে তল্লাশি করে সেই গ্রুপের রক্তের কোনো লোক পাইনি। সঞ্জু কিছুটা বিরক্ত হয়ে বলে যে পুলিশের দ্বারা কিচ্ছু হবে না এবং সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা রেড্ডি নামের এক গ্যাং লিডারকে দেখি, যে অনেক খারাপ কাজ করে, কিন্তু তার প্রধান কাজ হলো নতুন নতুন মেয়েদের ফাঁদে ফেলে তাদের দিয়ে দেহ ব্যবসা করানো। আর এসব সে কিছু লোকের সাহায্য করে। তাদের মধ্যে প্রধান হলো তিরু নামের এক গুন্ডা। সে তিরুকে ফোন করে এবং এক ব্যবসাদারের মেয়ের বিয়েতে যাওয়ার জন্য বলে। এরপর ইঙ্গিত বুঝে তিরু তার সাথে দেখা করতে যায়। আসলে তিরু সেই মেয়েটিকে তার প্রেমের জালে ফাঁসিয়ে রেখেছিল, সেই কারণে সে তাকে বাইরে ডেকে আনে ও তার সাথে জোর জবরদস্তি করে এবং তার লোকেরা ওই ঘটনার ভিডিও বানিয়ে নেয়। এর পরের দিন রেড্ডি সেই ব্যবসাদারের সাথে দেখা করে, তাকে তার মেয়ের ভিডিও দেখায়। তারপর সে তাকে ব্ল্যাকমেল করে একটি কাগজে সই করিয়ে নেয়, যে কাগজে সে আগে সই করতে রাজি ছিল না। বেচারা ব্যবসাদার এই ভয়ে সেই কাগজপত্রে সই করে দেয়, না হলে সেই লোক তাদের মেয়ের ভিডিও ফাঁস করে দেবে। এরপর রেড্ডি তাকে প্রতিশ্রুতি দেয় যে চিন্তা করো না, তুমি একজন ব্যবসায়ী, তোমার মেয়ের ভিডিও আমি কখনোই ফাঁস করব না। অন্যদিকে আমরা একটি অ্যাপার্টমেন্টের ছাদ দেখতে পাই যেখানে একজন প্লাম্বার কাজ করছে। তখন সেই প্লাম্বার দেখায় যে সেখানে 14-15 বছরের বয়সে একটি মেয়ে সিঁড়িতে বসে পড়াশোনা করছে। তাকে দেখে প্লাম্বারের মনে খারাপ চিন্তা আসে, তার ভেতরে থাকা জানোয়ার জেগে ওঠে এবং সে তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে আর তাকে কষ্ট দিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। আর তারপর সেই লাশ যখন তার বাবা খুঁজে পায় তখন সেখানে হুলুস তুলুস পড়ে যায়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে এবং সেখান দিয়ে সঞ্জু তার অটো নিয়ে যাচ্ছিল। তখন সে পুলিশের কাছে এই ঘটনার ব্যাপারে জানতে পারে। এই ঘটনা শুনে সঞ্জু খুবই দুঃখ পায়। সেই মেয়েটির মধ্যে তার বোনের প্রতিচ্ছবি দেখতে পায়। এর পরের দিন পুলিশ সেই প্লাম্বারের ফোন নাম্বার ট্রেস করে, যা সেই বিল্ডিং এই দেখাচ্ছিল। এরপর পুলিশ সেখানে পৌঁছে তারা ছাদের ট্যাঙ্ক থেকে প্লাম্বারের লাশ খুঁজে পায়, যাকে খুব নৃশংসভাবে মারা হয়েছিল এবং যে তাকে মেরেছিল সেই প্লাম্বারের ফোনটি চালু করে একটি পলিথিনে মুড়ে তার পকেটেই রেখে দিয়েছিল, যাতে পুলিশ তাকে সহজে খুঁজে পায়। এরপর আমাদের কাবেরী নামের একটি মেয়েকে দেখানো হয়, যে সেই মেডিকেল কলেজেই পড়ে যেখানে আগে সঞ্জুর বোন পড়তো। রাস্তায় কিছু ছেলে কাবেরীকে বিরক্ত করার চেষ্টা করে, তখন কাবেরীর নজর সঞ্জুর উপরে পড়ে। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে দেখে কাবেরী ছুটে তার কাছে যায় আর তাকে বলে যে আমার কাছে ভাড়া দেওয়ার মতো টাকা নেই। সে কি তাকে কলেজ পর্যন্ত ছেড়ে দেবে, কারণ ওই ছেলেরা তাকে খুব বিরক্ত করছে। সঞ্জু তাকে ছেড়ে দিতে রাজি হয়। তারপর সে তাকে কলেজে ছেড়ে দিতে যায়। সেখানে কাবেরী সঞ্জুকে ভাড়া দেওয়ার বদলে নিজের হাতের তৈরি খাবার খেতে দেয়। আর তখন
যখনই কাবেরী দেখে তাদের কলেজের প্রিন্সিপাল সেখান দিয়ে যাচ্ছে, তখন গাড়ি থামিয়ে কাবেরী তাকে বলে যে সে এখনো কলেজের ফি জোগাড় করতে পারেনি, তিনি কি তাকে আরো 10 দিনের সময় দিতে পারবেন। প্রিন্সিপাল তার কথা মেনে নেয়, এতে কাবেরী খুব খুশি হয়। এরপর আমরা সঞ্জুকে দেখি, যে খুব বেশি নেশা করে। সে আবার কলেজে অ্যাটোনমি রুমে তার বোনকে দেখতে যায়, যেখানে গায়ত্রী নামের এক মেয়ে সঞ্জুকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তাকে খারাপ খারাপ কথা বলে বাইরে যেতে বলে, কিন্তু সঞ্জু তাকে কোনো উত্তর না দিয়ে চলে যায়। সে যাওয়ার পর গায়ত্রীর শিক্ষক তাকে বলে প্রতিদিন দুপুরে কলেজের লাঞ্চ টাইমে সঞ্জু আসে তার বোনকে দেখতে। এর সাথে সে তাকে সঞ্জুর বোনের সম্পর্কে কিছু কথা বলে। সেটা শুনে গায়ত্রী খুব কষ্ট পায়, তার চোখে জল চলে আসে। এরপর সে সঞ্জুর কাছে গিয়ে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চায়। অন্যদিকে আমরা কাবেরীকে দেখি, যে এখনো পর্যন্ত নিজের ফি জোগাড় করতে পারেনি। তখন তার প্রিন্সিপাল তাকে জানায় যে তিনি এমন একজন মানুষকে চেনেন যিনি গরিব ছাত্রছাত্রীদের ফি দান করেন এবং তাদের পড়াশোনায় সাহায্য করেন। কাবেরী এমন কাজ করতে মানে একা কারোর সঙ্গে দেখা করতে খুব ভয় পায়, তাই প্রিন্সিপাল তাকে তার সঙ্গে নিয়ে যায়। এখন আমরা দেখি সেই লোকটি আর কেউ নয় বরং রেড্ডি। প্রিন্সিপাল রেড্ডিকে কাবেরীর ব্যাপারে বলে, সে সঙ্গে সঙ্গে কাবেরীর সমস্ত ফি মিটিয়ে দেয়। শুধু তাই নয়, সে কাবেরীকে একটি মোবাইল ফোনও উপহার দেয়। তবে কাবেরী সেটা নিতে অস্বীকার করে এবং কেবল রেড্ডিকে তার ফি দেওয়ার জন্য ধন্যবাদ বলে চলে যায়। এবার যখন রেড্ডির কোনো কৌশলই কাবেরীর ওপর কাজ করে না, তখন সে নতুন একটি কৌশল নেয়। তার দলের এক সদস্য অরুণ নামের এক ছেলে কাবেরীকে তার প্রেমের জালে ফেলে এবং ধীরে ধীরে তাকে তার নিজের দখলে নিয়ে নেয়। এরপর অরুণ কাবেরীকে তার জন্মদিনের পার্টিতে নিজের বাড়িতে আসতে বলে। সেখানে তিরুও উপস্থিত ছিল। সেখানে অরুণ সুযোগের সদ্ব্যবহার করে কাবেরীর সাথে রোম্যান্স করতে থাকে এবং সেখানে থাকা ক্যামেরায় সেই রোম্যান্সের ভিডিও রেকর্ড হয়ে যায়। এরপর সেখানে উপস্থিত সবাই একে একে সেই ভিডিও দেখিয়ে কাবেরীকে ব্ল্যাকমেল করতে থাকে এবং তার সাথে যে কাজ করার সেটিং করতে থাকে। আর কি করার, নির্দোষ সরল সাদাসিধে মেয়ে কাবেরী না চাইতেও রেড্ডির জালে ধরা পড়ে যায়। এরপর রেড্ডি কাবেরীকে রোজ অন্যান্য লোকের কাছে পাঠাতে শুরু করে। এখানে আমরা বুঝতে পারি যে রেড্ডি অনেক মেয়েকে এইভাবে ফাঁসিয়ে নেয় এবং সে আগে তার জ্বালা মেটায় আর তারপর সেই মেয়েগুলোকে ব্ল্যাকমেল করে আর তাদেরকে দিয়ে দেহ ব্যবসা করায়। আর মেয়েদের হাতে এই কাজটা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। একদিন রেড্ডি প্রিন্সিপালকে ফোন করে এবং নতুন টাটকা কিছু মেয়ের ব্যবস্থা করতে বলে। তখন প্রিন্সিপাল গায়ত্রী সহ কিছু মেয়েকে ইচ্ছা করে পরীক্ষায় ফেল করিয়ে দেয়। এরপর প্রিন্সিপাল মেয়েগুলোকে ফোন করে বলে, তোমরা যদি পাস হতে চাও তোমরা রেড্ডির সাথে দেখা করো, যাকে পছন্দ হবে সে পাস। গায়ত্রীর মনে প্রিন্সিপালের উপর একটি সন্দেহ জন্মায়, তাই গায়ত্রী প্রিন্সিপালের সঙ্গে সরাসরি কথা বলে এবং বলে আমরা এমন কোনো লোকের সঙ্গে দেখা করব না। প্রিন্সিপাল গায়ত্রীকে হুমকির সুরে বলে, ঠিক আছে, যদি তুমি দেখা না করো তাহলে কোনো সমস্যা নেই, আমি শুধু তোমাদের ভালো করতে চেয়েছিলাম, কিন্তু বাকি তোমাদের ইচ্ছা। আর শোনো, আমাদের এই কথাবার্তা যেন কেউ না জানতে পারে, আর আমাদের এই কথাবার্তা যদি বাইরে ছড়িয়ে পড়ে তাহলে জেনে রেখো ওরা খুব বিপজ্জনক লোক, যারা তোমাদের সঙ্গে যে কোনো কিছু করতে পারে, তাই চুপ থাকায় তোমাদের জন্য মঙ্গলের হবে। কিন্তু গায়ত্রী সেই ফোন রেকর্ড ইন্টারনেটে আপলোড করে দেয়, যার ফলে প্রিন্সিপালের আসল রূপ এখন পুরো বিশ্বের সামনে চলে আসে এবং এই কারণে পুলিশ তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনার পর যখন কলেজ ম্যানেজমেন্ট এই বিষয়টি জানতে পারে, তখন গায়ত্রীকে ডেকে জিজ্ঞাসা করে, তুমি এই অডিও কেন ভাইরাল করলে? আগে আমাদের বলতে পারতে, আমরা এর সঙ্গে আরো কে কে জড়িত সেটা বের করতে পারতাম। আর তারা বলে এই কারণে প্রিন্সিপাল খুব সহজেই জামিন পেয়ে যাবে, কারণ আদালত শুধু অডিও প্রমাণকে পূর্ণাঙ্গ প্রমাণ হিসাবে ধরে না। তখন কাবেরী তাদের বলে, যদি আমি কোনোভাবে ভিডিও প্রমাণ নিয়ে আসি তাহলে কি আদালত সেটা গ্রহণ করবে? তার এই প্রশ্নের উত্তরে ম্যানেজমেন্টের লোকেরা বলে, হ্যাঁ অবশ্যই। আর এরপর সেই ভিডিও প্রমাণ জোগাড় করার জন্য কাবেরী একটি প্ল্যান তৈরি করে। আর তারপর যখন আবার সেই গুন্ডারা কাবেরীকে ডাকে, তখন সে তাদের কাছে যায়। সে তিরুর এক বন্ধুকে বলে তিরুর ল্যাপটপ নিয়ে তার রুমে আসতে, যদি সে নিয়ে আসতে পারে তবে তাকেও সে তার বাগানের মধু খেতে দেবে। আর মধুর কথায় মৌমাছি আসবে না তা হয়। সে যখন আসে, সুযোগ বুঝে কাবেরী তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে এবং ল্যাপটপে রাখা সমস্ত মেয়েদের ভিডিও নিজের ফোনে ট্রান্সফার করে নেয়। এদিকে অনেকক্ষণ পার হয়ে যাওয়ার কারণে একটি ছেলের সন্দেহ শুরু হয় এবং সে দরজায় ঠকঠক করতে থাকে। এদিকে কাবেরী বারবার গায়ত্রীকে কল করে, কিন্তু গায়ত্রী তখন ক্লাসে থাকায় ফোন রিসিভ করতে পারে না। এমন পরিস্থিতি দেখে কাবেরী গায়ত্রীকে হোয়াটসঅ্যাপে সব ভিডিও পাঠিয়ে দেয় এবং তারপর নিজের ফোনটি জানলা দিয়ে ছুঁড়ে ফেলে এবং সে আত্মহত্যা করে। এরপর তিরু যখন ঘরে ঢোকে, তখন তারা বুঝতে পারে যে কাবেরী আত্মহত্যার আগে ল্যাপটপের ভিডিওগুলি কাউকে পাঠিয়ে দিয়েছে। যেহেতু সে কাবেরী ও গায়ত্রীর বন্ধুত্ব সম্পর্কে জানতো, তাই সে সোজা নিজের লোকজন নিয়ে গায়ত্রীর কাছে পৌঁছে যায়। আর ঠিক সেই সময় গায়ত্রী কাবেরীর পাঠানো ভিডিওগুলো দেখছিল, যেখানে সে তিরু, রেড্ডি সহ বাকি সমস্ত দোষীদের দেখতে পায়। আর তখনই তার সামনে গুন্ডারা চলে আসে। যখন সে তিরু এবং তার লোকজনদের সেখানে দেখতে পায়, তখন সে বুঝে যায় বিপদ তার সামনে এবং সে সোজা কলেজের ভিতর দিকে দৌড়াতে শুরু করে। এটা দেখে তিরু বুঝে যায় যে তাদের অনুমান সত্যি, তাই সেও তার পিছনে ছুটতে থাকে। সেই মুহূর্তে গায়ত্রীর মনে পড়ে যায় যে এখন কলেজের লাঞ্চ টাইম হওয়ার সময় হয়ে গেছে। আর ঠিক সেই সময় সঞ্জু তার বোনকে দেখতে কলেজে আসে। এটাই ছিল গায়ত্রীর একমাত্র ভরসা। গায়ত্রী দৌড়ে অ্যাটোনমি রুমে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু তিরু ও তার লোকজনেরা তাকে খুঁজে বার করে। আর যখন তারা তাকে মারতেই যাবে, তখনই সঞ্জু সেখানে এসে উপস্থিত হয় আর তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ তাদের মধ্যে একজন গুন্ডা সঞ্জুর বোনের বুকের উপর হাত দিয়েছিল। সঞ্জু একে একে সবাইকে মারধর করে। এরপর সে গায়ত্রীর সঙ্গে বাইরে বেরিয়ে আসে। তখন তিরু গায়ত্রীর দিকে একটা কাঁচের বোতল ছুঁড়ে মারে। বোতলটি গায়ত্রীর দিকে ছুটে আসতে দেখে সঞ্জু সময় মতো তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সেই বোতলটা পিছনে দাঁড়িয়ে থাকা সঞ্জুর এক বন্ধুর গায়ে গিয়ে লাগে। গায়ত্রী ও সঞ্জু তখন সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায় তাকে। সেখানে গিয়ে গায়ত্রী, কাবেরী এবং তার পুরো ঘর
ঘটনার বিষয়ে সঞ্জুকে সবকিছু জানিয়ে দেয়। সে বলে ওদের শাস্তি দেওয়ার জন্য আমাদের যে কোনো ভাবে এই ভিডিওটা আদালতে জমা দিতে হবে। আর সেই সময় সেখানে ইন্সপেক্টর ধর্মরাজ এসে উপস্থিত হয়, যাকে সঞ্জু পুরো ঘটনা জানিয়ে দেয়। ঠিক তখনই নার্স সঞ্জুকে এসে বলে তোমার বন্ধুর অনেক রক্তক্ষরণ হয়েছে, ওকে বাঁচাতে হলে ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করতে হবে। তাই রক্তের ব্যবস্থা করতে সঞ্জু বেরিয়ে পড়ে। এদিকে তিরু হসপিটালের ঘটনাটি জানতে পারে এবং সঞ্জুর বন্ধুর খবর শুনে সে একজন গুন্ডাকে রোগীর ছদ্মবেশে হসপিটালে পাঠিয়ে দেয় সঞ্জুর বন্ধুকে মারার জন্য। পরের দৃশ্যে দেখা যায় কেউ একজন সঞ্জুর বন্ধুকে নিষ্ঠুরভাবে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে এবং তার মৃতদেহ একটি গাছে ঝুলিয়ে রেখেছে। যখন পুলিশ এই ঘটনা জানতে পারে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তাদের সঙ্গে গায়ত্রী ও সঞ্জু সেখানে উপস্থিত হয় এবং সে তার বন্ধুর ওই নির্মম মৃত্যুতে প্রচন্ড ভয় পেয়ে যায় আর এখনই অপরাধীরা তাদেরকেও মারার চেষ্টা করবে। তখন সঞ্জু গায়ত্রীকে বলে আমি তোমার কিচ্ছু হতে দেবো না, তুমি চিন্তা করো না। তারপর সে গায়ত্রীকে জিজ্ঞাসা করে তুমি সেই ভিডিও প্রমাণটা কোথায় লুকিয়ে রেখেছো, আদালতে সেটা পেশ করতে হবে তো। গায়ত্রী উত্তর দেয় আমি সেই মোবাইলটা তোমার বোনের দেহের পাশেই লুকিয়ে রেখেছি। তাই সঞ্জু সেটি আনতে যায়। তখন নতুন প্রফেসর সঞ্জয়কে বলে তোমার বোনের দেহ এখানে কয়েক মাস ধরে রাখা আছে, কিন্তু এখন তার শেষকৃত্য করাটা খুবই জরুরি। এই কথাগুলো শুনে সঞ্জুর নিজের বোনের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে। এখন গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। সঞ্জুর বোন পার্বতী পড়াশোনায় খুব ভালো ছিল এবং সে বোর্ড পরীক্ষায় অনেক ভালো নাম্বার পেয়েছিল। এর ফলে তার পরিবার এবং পুরো গ্রামবাসী খুব খুশি হয়েছিল, কারণ পার্বতী ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছিল এবং যদি সে ডাক্তার হতে পারে তবে সে এই গ্রাম থেকে প্রথম কোনো ডাক্তার হবে। কিন্তু পার্বতী মেডিকেল কলেজে ভর্তি হতে রাজি হয় না, কারণ সে জানতো তার ভাই সঞ্জু তার জন্য ভর্তির ফি দিতে পারবে না। তখন পুরো গ্রামবাসী একসঙ্গে হয়ে পার্বতীকে বলে আমরা সবাই মিলে তোমার ফি দেবো এবং তোমাকে ডক্টর বানাবো। তখন সঞ্জু এবং তার বোন খুব খুশি হয়। পার্বতী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর সঞ্জু সেখানেই অটো চালাতে থাকে। সঞ্জু প্রতিদিন দুপুরে একটাই কলেজের লাঞ্চ টাইমে তার বোনের সাথে দেখা করতে যায়। একদিন পার্বতী তার ভাইকে একটা ছেলের সম্পর্কে জানায় যার কিছুদিন আগেই মৃত্যু হয়েছিল। ওই ছেলের বাবা তার দেহ কলেজে দান করেছিল যাতে মৃত্যুর পরেও তার দেহ ছাত্রছাত্রীদের কাজে আসতে পারে। এই কথা শুনে সঞ্জু খুব খুশি হয়। পরের দিন কলেজের প্রিন্সিপাল পার্বতীকে অন্যান্য মেয়েদের মতো ফি দিতে বলে। তখন পার্বতী বলে আমার ভাই কিছু ফি দিয়ে দিয়েছে, বাকি টাকাও সে শীঘ্রই দিয়ে দেবে। কিন্তু অনেকদিন পার হওয়ার পরেও সঞ্জু সেই টাকা জোগাড় করতে পারে না। তখন প্রিন্সিপাল পার্বতীকে তার অফিসে ডাকে আর তাকে রেড্ডির কাছে নিয়ে যায়। কিন্তু পার্বতী এই সম্পর্কে তার ভাইকে আগেই জানিয়ে দিয়েছিল, তাই সঞ্জুও সেখানে পৌঁছে যায় এবং রেড্ডির কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায়। সঞ্জু রেড্ডিকে বলে আমাদের গ্রামের সবাই মিলে পার্বতীকে পড়াচ্ছে আর আমি বাকি টাকা জোগাড় করে ফেলেছি, তাই আমাদের টাকা দেওয়ার কোনো দরকার নেই, বরং আপনি চাইলে এই টাকাগুলো অনেক দরিদ্র বা প্রয়োজনীয়রত ছাত্রকে দিতে পারেন। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এরপর রেড্ডি তিরুকে এই সমস্যার সমাধান করতে বলে। আর এর কয়েকদিন পর একজন লোক সঞ্জুর অটোতে ওঠে এবং তাকে এক জায়গায় থামতে বলে। লোকটি সঞ্জুকে বলে আমার ফোনে চার্জ নেই, আপনি কি 1 মিনিটের জন্য আপনার ফোনটা আমাকে দেবেন, একটা জরুরি ফোন করতে হবে। সঞ্জু কিছু না বলে নিজের ফোনটাকে দেয়। এরপর সেই লোকটি ইচ্ছাকৃতভাবে ফোনটি ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। তারপর সে সঞ্জুর কাছে বেশ কয়েকবার মাপ চায় এবং ফোনের দাম দিয়ে দেয়। আর এর ফলে সঞ্জু তার বোনের সাথে যোগাযোগ করতে পারে না। আর তখন আমরা জানতে পারি এই পুরো ঘটনাটাই তিরুর প্ল্যান ছিল, কারণ সে চেয়েছিল কিছুক্ষণের জন্য যেন তারা ভাই বোন যোগাযোগ করতে না পারে। আর প্ল্যান অনুযায়ী পার্বতীকে ফোন করে জানানো হয় তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে হসপিটালে আছে। তখন সে তার ভাইকে ফোন করে কিন্তু ফোন সুইচ অফ বলে। তখন পার্বতী কিছু না ভেবে বেরিয়ে আসে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যক্তি গাড়ি নিয়ে আসে আর সে কিছু না ভেবে গাড়িতে উঠে পড়ে। আর এর কিছুক্ষণ পর পার্বতীর লাশ একটি জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। এটা দেখার পর তো সঞ্জু পুরোপুরি ভেঙে পড়ে। সে তার বোনের মৃতদেহ দেখে অনেক কষ্ট পায়, কারণ সেই বোনই তো ছিল তার জীবন। পরবর্তীতে সঞ্জু তার বোনের দেহ কলেজে দান করে দেয়। এরপর গল্প বর্তমানে ফিরে আসে, যেখানে সঞ্জু তার বোনের শেষকৃত্য করছে। আর এরপর সঞ্জু এবং গায়ত্রী ভাবে যে আদালতে শুনানির জন্য এখনো একদিন বাকি আছে, তাই গায়ত্রীর নিরাপত্তার জন্য পুলিশকে পুরো ঘটনাটা জানিয়ে দেওয়া উচিত। এখানে সঞ্জু এসিপিকে ফোন করে সমস্ত ঘটনা জানায় আর সঞ্জু গায়ত্রীকে এসিপির কাছে রেখে আসে। আসলে যখন সঞ্জুর বোনের মৃত্যু হয়েছিল তখন একদিন এসিপি তার কাছে তার ফোন নাম্বার দিয়ে বলেছিল তুমি কখনো বিপদে পড়লে আমাকে ফোন করতে পারো। এরপর এসিপি গায়ত্রীর নিরাপত্তার বাহানায় তাকে এক অচেনা জায়গায় নিয়ে যায়। এদিকে সঞ্জু একটি মেসেজ পায় যে কাবেরীর ফোন এখন চালু হয়েছে। সে তখনই সেই ফোনে ফোন করে এবং একটা মহিলা ফোন তোলে এবং তাকে জানায় এই ফোনটি আমার মেয়ে খেলার সময় কুড়িয়ে পেয়েছে। সঞ্জু দ্রুত সেই মহিলার কাছে পৌঁছায়। সঞ্জু সেই মহিলাকে অনুরোধ করে দয়া করে আমাকে সেই জায়গায় নিয়ে যান যেখানে ফোনটি পাওয়া গিয়েছিল। তখন মহিলাটি তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে কাবেরীর ফোন পড়েছিল। এদিকে আমরা দেখতে পাই যে এসিপি রেড্ডি এবং তিরু সবাই এই ষড়যন্ত্রে যুক্ত। এসিপি গায়ত্রীকে চায়ের সাথে মিশিয়ে কিছু দিয়েছিল যার ফলে সে অজ্ঞান হয়ে পড়েছিল। এরপর রেড্ডি এবং তিরু গায়ত্রীর কাছ থেকে মোবাইলটা নিয়ে নেয় যাতে সব ভিডিও প্রমাণ ছিল। আর এরপর তারা যখন গায়ত্রীর সঙ্গে খারাপ কাজ করতেই যাবে তখনই সেখানে সঞ্জু এসে পৌঁছে যায়, কারণ এটি সেই স্থান ছিল যেখানে কাবেরী নিজের জীবন শেষ করেছিল এবং তার ফোনটি পাশে ছুঁড়ে দিয়েছিল। সঞ্জু এসে তাদের সবাইকে ভয়ঙ্কর ভাবে মারতে থাকে, কিন্তু এই লড়াইয়ে সঞ্জু আহত হয়ে যায়। কিছু সময় পর ধর্মরাজ তার সিনিয়র অফিসারকে নিয়ে সেখানে
সেখানে পৌঁছায়, কিন্তু তারা দেখতে পায় যে সেখানে সঞ্জু ছাড়া আর কেউ নেই। পুলিশ তখন জিজ্ঞাসা করে সবাই কোথায় গেল, কিন্তু সঞ্জু তাদের কোনো কথা বলে না। এই সময় ধর্মরাজ তার সিনিয়র ইন্সপেক্টরের কাছে তার প্ল্যান ফাঁস করে। সে বলে এইসব আমার কাজ, আমি সঞ্জুকে এসব করতে সাহায্য করেছি। যখন তার বোন মারা গিয়েছিল আমি তাকে আমার অস্ত্র হিসাবে ব্যবহার করতে শুরু করেছিলাম, কারণ যখনই কোনো ব্যক্তি কোনো মেয়ের সাথে অন্যায় করে তখন আমার রক্ত গরম হয়ে ওঠে। আমার মনে হয় আমি নিজের হাতে তাদের গুলি মেরে দিই, কিন্তু পুলিশের ইউনিফর্ম আমাকে এটি করতে বাধা দেয়। ধর্মরাজ আরও জানায় আমার একটা মেয়ে আছে এবং সে যখন বাড়ির থেকে বাইরে যায় তখন আমি খুব ভয় পাই। আমি জানি সমাজে এমন কিছু শয়তান আছে যারা সব জায়গায় ঘুরে বেড়ায়, তাদের শেষ করা অন্তত জরুরি, তাই সেই দায়িত্ব তো কাউকে নিতেই হবে। আসলে মুভির শুরুতেই আদালতে যে মার্ডার হয়েছিল এবং ছাদের মধ্যে যে প্লাম্বারকে মারা হয়েছিল তাদের আর কেউ নয়, মেরেছিল সঞ্জু। এমনকি বন্ধুরা সঞ্জুর বন্ধুর জীবন রেড্ডির লোকেরা নয়, বরং সঞ্জু নিজেই তাকে মেরেছে। আসলে বন্ধুরা নার্স যখন সঞ্জুকে বলে তুমি তোমার বন্ধুর জন্য ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করো, তখন এই কথায় ধর্মরাজের সন্দেহ হয় এবং সে সেই বন্ধুর ব্লাড আর পার্বতীর দের কাছে পাওয়া ব্লাড পরীক্ষা করায়। পরীক্ষার পর ধর্মরাজ জানতে পারে যে পার্বতীর দের কাছে পাওয়া ব্লাড সত্যিই তার বন্ধুর, যার অর্থ তার বন্ধু এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। আসলে তিরু সঞ্জুর বন্ধুকে পার্বতীকে তার কাছে নিয়ে আসতে বলেছিল, কারণ সে প্রায় তাদের জন্য ছোটখাটো কাজ করত। তবে পার্বতীকে তিরুর কাছে পৌঁছানোর আগেই নিজেই পার্বতীর সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল, আর সেই সময় ধস্তাধস্তিতে পার্বতীর মাথা পিছনে থাকা কাঁচের সঙ্গে আঘাত লাগে, তার ফলে তার মৃত্যু হয়। এরপর সে পার্বতীর মৃতদেহটি জঙ্গলে ফেলে দেয়। ধর্মরাজ যখন এই কথা সঞ্জুকে জানায় তখন সঞ্জু খুব রেগে যায় আর সে গিয়ে তাকে খুব খারাপভাবে মেরে ফেলে। আর রেড্ডি, এসিপি এবং তিরুর সাথে কি করা হয়েছিল তা আমাদের এখানে জানানো হয় না। এরপর সঞ্জুর 10 বছরের জেল হয়ে যায়। এরপর আমরা ধর্মরাজকে দেখি যে তার এক পুলিশ বন্ধুর কাছে রেড্ডি, এসিপি এবং তিরুকে নিয়ে যায়। এই অফিসার সাধারণত ট্রেনিং দেওয়ার কাজ করে, আর তিনি রেড্ডি, এসিপি এবং তিরুকে ডামি হিসেবে দাঁড় করিয়ে রাখে আর পুলিশ ট্রেনিং এর জন্য তাদের উপর গুলি চালাতে বলে, এবং তার ফলে তাদের সবাইকার মৃত্যু হয়। আর এই ঘটনার পর তাদের মৃতদেহগুলি চুপি চুপি পুড়িয়ে ফেলা হয়। আর এরপর সঞ্জু যখন জেলে বন্দী ছিল তখন সেই জেলে একটা 10 বছরের মেয়েকে ধর্ষণকারী এক বন্দী আসে, তখন সঞ্জু তাকে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে হত্যা করে। আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা সিনেমার গল্প তোমাদের কেমন লাগলো? যদি গল্প ভালো লেগে থাকে, যদি এক্সপ্লেন ভালো হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।